ফ্রেন্ডস, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেব স্বরধ্বনি কাকে বলা হয়। যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না। কি বললাম? যে সমস্ত ধ্বনি উচ্চারণ হতে অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে আমরা বলবো স্বরধ্বনি। এই স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। দেখে নিই আমাদের বাংলা ভাষায় কটি স্বরবর্ণ রয়েছে। অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। কটি স্বরবর্ণ রয়েছে আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমাদের স্বরবর্ণের সংখ্যা রয়েছে 11টি, তাই তো? দেখো, স্বরবর্ণ 11টি হলো, স্বরধ্বনি আমাদের কটি রয়েছে? 9টি। কি করে? এই যে হর্ষই আর দীর্ঘই, এদের একটাই উচ্চারণ হর্ষি, আর হর্ষু আর দীর্ঘর একটাই উচ্চারণ হচ্ছে হর্ষু, মানে এদের ধ্বনিগত উচ্চারণ একই। এই জন্য এই চারটি ধ্বনি মিলে, এই চারটি বর্ণ মিলে দুটি ধ্বনি সৃষ্টি হচ্ছে হলো। তাহলে আমরা জেনে নেব কটি ধ্বনি রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি রয়েছে ধ্বনি। তাহলে আমাদের ধ্বনির সংখ্যা কটি রয়েছে? স্বরধ্বনি, তাই তো? স্বরধ্বনি আমাদের রয়েছে, স্বরধ্বনি রয়েছে আমাদের 9টি। বোঝা গেছে? স্বরবর্ণ আমাদের 11টি, স্বরধ্বনি 9টি। এবার আসি আমরা, এই যে স্বরবর্ণ রয়েছে, এই স্বরবর্ণগুলো আমাদের ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন যুক্ত হয় তখন এই অ, আ, হর্ষই, দীর্ঘ এইভাবে কিন্তু বর্ণের সঙ্গে যুক্ত হয় না। এদের একটা চিহ্ন আছে, এদের একটা সংকেত চিহ্ন আছে বা সংক্ষিপ্ত রূপ আছে, যে রূপের মধ্য দিয়ে এরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। সেই রূপকে আমরা বলবো কার চিহ্ন। মানে যে সংক্ষিপ্ত রূপের মধ্য দিয়ে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা বলবো কার চিহ্ন। এবার আমরা দেখে নেব যে স্বরবর্ণের কার চিহ্নগুলি কি কি রয়েছে এবং কটি রয়েছে। ঠিক আছে? দেখো, অস্বরবর্ণে কিন্তু কোনো কার চিহ্ন নেই, অস্বরবর্ণের কার চিহ্ন নেই। হ্যাঁ, এবার আসি আমরা আ স্বরবর্ণে। আ স্বরবর্ণের কার চিহ্ন এমন, হর্ষই কারের কার চিহ্নটা হবে এমন, দীর্ঘী কারের কার চিহ্নটা এমন, হর্ষু কারের কার চিহ্নটা এমন হবে, দীর্ঘ কার এমন হবে, রি কার এমন, এ কার এমন হবে, ওই কার এমন হবে, ও কার এমন, আর ও কার হবে এইরকম। ঠিক আছে? কার চিহ্ন তাহলে কটি হলো? আমাদের কার চিহ্ন রয়েছে 10টি। কার চিহ্ন রয়েছে 10টি, কারণ অ এর কার চিহ্ন নেই। এবার আসি আমরা স্বরধ্বনির শ্রেণী বিভাগে। উচ্চারণের সময় অনুসারে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, একটা রস্বস্বর আর একটি দীর্ঘস্বর। উচ্চারণের সময় অনুসারে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা যায়। 1 নাম্বার রস্বস্বর, আর 2 নাম্বার রয়েছে দীর্ঘস্বর। জেনে নেব রস্বস্বর কাকে বলা হয়। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময়ের বা কম নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয় তাকে আমরা বলবো রস্বস্বর। কি বললাম? যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় কম নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয় বা কম সময়ের প্রয়োজন হয় তাকে আমরা বলবো রস্বস্বর। দেখো, যখন আমরা অ উচ্চারণ করব, হর্ষি উচ্চারণ করব, হর্ষু উচ্চারণ করব আর রি উচ্চারণ করব, এই চারটি স্বরবর্ণ যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের কিন্তু নিঃশ্বাস বায়ু কম লাগছে। অ,
হস্যই, হস্যু, রি। কম নিঃশ্বাস বইয়ের প্রয়োজন হচ্ছে, এই জন্য এই 4টি স্বরবর্ণকে হ্রস্বস্বর বলা হয়। কি কি বললাম? অ, হস্যই, হস্যু আর রি। এই 4টি আমাদের হ্রস্বস্বর। এবার আসি দীর্ঘস্বর। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের বেশি নিঃশ্বাস বইয়ের প্রয়োজন হয়, ঠিক আছে, তাকে আমরা বলবো দীর্ঘস্বর। দীর্ঘস্বরের মধ্যে দেখো বাদবাকি সবই দীর্ঘস্বর, আমি মার্ক করে দিয়েছি, এগুলো হ্রস্বস্বর। বাদবাকি যতগুলো রয়েছে, মানে আমার 11টার মধ্যে 4টে চলে গেল, তাহলে কটে থাকছে? বাদবাকি সবই আমার দীর্ঘস্বর। 1 2 3 4 5 6 7, 7টি আমাদের দীর্ঘস্বরের মধ্যে পড়ে। লিখে নিই আমরা কি কি? আ, দীর্ঘই, দীর্ঘু, এ, ওই, ও, ও। বোঝা গেল? হ্রস্বস্বর রয়েছে অ, হসি, হস্যু, রি। দীর্ঘস্বরের মধ্যে রয়েছে আ, দীর্ঘই, দীর্ঘু, এ, ওই, ও, ও। এগুলো দীর্ঘস্বরের মধ্যে পড়ছে। হয়ে গেল আমাদের স্বরধ্বনির উচ্চারণের সময় অনুসারে শ্রেণী বিভাগ। এবার আমরা আসি উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা মৌলিক স্বরধ্বনি আর একটি যৌগিক স্বরধ্বনি। একটি মৌলিক স্বরধ্বনি আর 2 নম্বরে রয়েছে যৌগিক স্বরধ্বনি। উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা মৌলিক স্বরধ্বনি আর একটি যৌগিক স্বরধ্বনি। এবার আমরা আসি মৌলিক স্বরধ্বনি কাকে বলা হয়। মৌলিক স্বরধ্বনিকে আমরা সবিস্তারে আলোচনা করব। প্রথমে শুরু করব মৌলিক স্বরধ্বনি কাকে বলে। দেখো, যে স্বরধ্বনিকে আমরা বিশ্লেষণ করতে পারি না বা যে স্বরধ্বনি অবিভাজ্য, যার মধ্যে অন্য কোনো স্বরধ্বনি থাকে না, তাকে আমরা বলবো মৌলিক স্বরধ্বনি। যেমন এখানে রয়েছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্যু, দীর্ঘু, এ, ও। এখানে একটা স্বরধ্বনি রয়েছে আমাদের রি। এই স্বরধ্বনি কিন্তু মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়বে না। এই কারণে পড়বে না বন্ধুরা, দেখো, রি এমন একটি স্বরবর্ণ যে স্বরবর্ণের একটা উচ্চারণগত রূপ রয়েছে। সেটি আমরা রিকে যদি আমরা এমন ভাবে লিখি, রয় হস্যি, একই রকম উচ্চারণ হচ্ছে, তাই না? যদি আমি এখানে লিখি একটা শব্দ ঋষভ, কি লিখলাম? ঋষভ। এটার জায়গায় যদি আমি এমন লিখি, একই রকম উচ্চারণ হচ্ছে, তাই তো? এই ঋষভ আর এই ঋষভ একই উচ্চারণ হচ্ছে। এই জন্য রি এর কিন্তু উচ্চারণ রয় হস্যি দিয়ে হয়ে যায়। এই জন্য এই রি কে আমরা মৌলিক স্বরধ্বনির মধ্যে ফেলি না। স্বরবর্ণ রয়েছে রি, কিন্তু মৌলিক স্বরধ্বনি আমি আগেই বলেছি যে অবিভাজ্য, যাকে বিভাজন করা যায় না, তাই রি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়বে না। বোঝা গেল? তাহলে আমাদের মৌলিক স্বরবর্ণের সংখ্যা কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 মৌলিক স্বরবর্ণ রয়েছে। মৌলিক স্বরবর্ণ রয়েছে 8টি, তাই তো? মৌলিক স্বরবর্ণ কটি পেলাম? 8টি। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, এ, ও। এগুলি সব মৌলিক স্বরবর্ণ। দেখো, আমাদের এই যে এ একটা বর্ণ রয়েছে, এই এ বর্ণ যখন এ উচ্চারিত হয়, এই এর একটা বিকৃত রূপ কিন্তু আমাদের বাংলা ভাষায় চলে এসেছে, সেটি হলো এ। সেটি কি? এ। এর একটা বিকৃত রূপ হচ্ছে এ। এটি আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে
ঢুকে গেছে। এই জন্য আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা রয়েছে 9টি। মৌলিক স্বরবর্ণ আমাদের 8টি হলো, মৌলিক স্বরধ্বনি আমাদের 9টি, কারণ এই মৌলিক স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে গেছে। বোঝা গেল? এবার আমার যে মৌলিক স্বরধ্বনি 9টি রয়েছে, এই 9টি মৌলিক স্বরধ্বনিকে আবার উচ্চারণের বিভিন্ন পার্থক্য অনুসারে এর শ্রেণীবিভাগ রয়েছে। তো সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে আমি আলোচনা করব যে মৌলিক স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো ছকটা লিখেছি। ছকটা আমার মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগের ক্ষেত্রে কিন্তু খুব লাগবে, এই জন্য এটা এঁকে নিয়েছি। এবার আসি আমরা মৌলিক স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো জিহ্বার অবস্থান অনুসারে মৌলিক স্বরধ্বনি, একটা মুখবিবরের আয়তন অনুসারে, আর একটা ওষ্ঠের আকৃতি অনুসারে মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ। বোঝা গেল? প্রথম শ্রেণীবিভাগ রয়েছে জিহ্বার অবস্থান অনুসারে মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিহ্বার অবস্থান অনুসারে মৌলিক স্বরধ্বনিকে যে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা এখন দেখব। প্রথম ভাগ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। প্রথম ভাগ কি? সম্মুখ স্বরধ্বনি। দেখো এই 3টি স্বরধ্বনি লক্ষ্য করো, ই, এ, এ। এই 3টি স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের যে জিহ্বা সেটা সামনের দিকে এগিয়ে আসছে। আমি আগেই বলে দিচ্ছি বন্ধুরা, ধ্বনির ক্লাস করতে গিয়ে কিন্তু মুখ বন্ধ করে শুনলে হবে না। ধ্বনির ক্লাস করতে গেলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরও মুখে উচ্চারণ করতে হবে। যেমন আমি অ বলবো তো তোমাদেরও অ বলতে হবে। উচ্চারণ না করলে ধ্বনির উচ্চারণগত পার্থক্য বা ধ্বনির ক্লাস কিছুই বুঝতে পারবে না। এই জন্য আমি যখন এগুলো উচ্চারণ করবো তোমরাও একটু মুখটা খুলে উচ্চারণ করবে, তাহলে একদম সুন্দর করে বুঝতে পারবে। সম্মুখ স্বরধ্বনি দেখো ই, এ, এ। এই 3টি ধ্বনি উচ্চারণ করতে গিয়ে একটু উচ্চারণ করে দেখো ই, এ, এ। কি হলো? আমাদের জিহ্বাটা সামনের দিকে এগিয়ে আসলো, তাই তো? এই কারণে এই 3টি স্বরধ্বনিকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। এরপর আমরা আসি পশ্চাৎগত স্বরধ্বনি। পরের পয়েন্ট পশ্চাৎগত স্বরধ্বনি। কি লিখলাম? পশ্চাৎগত স্বরধ্বনি। এই স্বরধ্বনিগুলো লক্ষ্য করো, অ, ও, উ, অ, ও, উ। এই 3টি স্বরধ্বনি যখন তুমি মুখ দিয়ে উচ্চারণ করবে তখন দেখো জিহ্বাটা পেছন দিকে পিছিয়ে যাচ্ছে, অ, ও, উ। এই কারণে এই 3টি স্বরধ্বনিকে বলা হয় কি? পশ্চাৎগত স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনিগুলো লিখে ফেলি এখানে, ই, এ, এ। আচ্ছা, পশ্চাৎগত কি হলো? অ, ও, উ। পরের পয়েন্ট কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি দেখো আ। আ যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বাটা একদম সেন্টার বা কেন্দ্রে অবস্থান করছে, এই জন্য আকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। আ কেন্দ্রীয় স্বরধ্বনি আমাদের আ হলো। এবার আসি আমরা পরের পয়েন্টে উচ্চ স্বরধ্বনি। পরের পয়েন্ট কি হলো? উচ্চ স্বরধ্বনি, তাই তো? উচ্চ স্বরধ্বনি দেখো আমরা যখন উচ্চারণ করব ই, উ, ই, উ। এই 2টি স্বরধ্বনি যখন উচ্চারণ করব তখন জিহ্বাটা আমাদের একটু উঁচুতে অবস্থান করছে, ই, উ। এই জন্য এই 2টি স্বরধ্বনিকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কি কি পেলাম? ই আর উ। এরপর আমরা আসি উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি।
করো এ ও, এ ও। এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাটা উঁচু থেকে একটু নিচে অবস্থান করছে, এই জন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা উচ্চ মধ্য স্বরধ্বনি বলবো। লিখে ফেলি উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও। এরপর আমাদের আসছে হচ্ছে নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি লিখে ফেলি নিম্ন স্বরধ্বনি। দেখো আ, এই আ যখন আমরা বলবো তখন জিহ্বাটা একদম নিচে অবস্থান করবে, এই জন্য আকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। বুঝা গেল? তাহলে নিম্ন স্বরধ্বনি আমরা লিখে ফেলি আ। পরেরটা লিখছি নিম্ন মধ্য, নিম্ন মধ্য স্বরধ্বনি। কি লিখলাম? নিম্ন মধ্য স্বরধ্বনি। এই যে নিম্ন স্বরধ্বনি আমরা জেনেছি কি আ, আয়ের একটু ওপরে রয়েছে এ অ, এ অ। এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের জিহ্বাটা কি হচ্ছে, নিচু থেকে একটু উঁচুতে অবস্থান করছে, তাই তো? এই জন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা নিম্ন মধ্য স্বরধ্বনি বলবো। কি কি হলো আমাদের নিম্ন মধ্য স্বরধ্বনি? একটা এ হলো আর একটা অ হলো। হয়ে গেল আমাদের জিহ্বার অবস্থান অনুসারে মৌলিক স্বরধ্বনিকে আমরা এতগুলো মানে 6 ভাগে ভাগ করতে পারি। কি কি হলো? সম্মুখ স্বরধ্বনি হলো, পশ্চাৎগত স্বরধ্বনি হলো, কেন্দ্রীয় স্বরধ্বনি হলো, আর কি হলো? উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি আর নিম্ন মধ্য স্বরধ্বনি। দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই, এগুলো খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের পরে ক্লাসের পরও তোমাদের বুঝতে সুবিধা। এগুলো একটু নোট আকারে তৈরি করে নেবে, তাহলে আর কোনোদিনও তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। লিখেছো? আর না হলে স্ক্রিনশট মেরে নাও, পরে লিখে নেবে। হ্যাঁ, এরপরের আমি পরের শ্রেণীবিভাগে চলে যাব। মুখ্য বিভাগের আয়তন অনুসারে মৌলিক স্বরধ্বনি শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করব। দেখো মুখ্য বিবরের আয়তন অনুসারে মৌলিক স্বরধ্বনিকে মোট 4 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা রয়েছে সমৃদ্ধ স্বরধ্বনি। প্রথম ভাগ সমৃদ্ধ স্বরধ্বনি। দেখো ই উ, এই দুটি ধ্বনি উচ্চারণ করো ই উ। একবার মুখটা ঠোঁটটা এমন হচ্ছে আবার এমন হয়ে যাচ্ছে, ই দেখলে এমন হচ্ছে আবার উ এমন হচ্ছে, তাই তো? এই যে সমৃদ্ধ আকারের ঠোঁটটা একবার এদিকে হচ্ছে, এই জন্য এই দুটি স্বরধ্বনিকে বলা হয় সমৃদ্ধ স্বরধ্বনি। বোঝা গেছে? সমৃদ্ধ স্বরধ্বনি তাহলে কি? ই আর উ হলো। এবার আসি আমি পরের ভাগে অর্ধ সমৃদ্ধ স্বরধ্বনি। অর্ধ সমৃদ্ধ স্বরধ্বনি। দেখো পরের ধ্বনিগুলো লক্ষ্য করো, এ ও, এ ও। এই দুটি ধ্বনি উচ্চারণ করতে আমাদের মুখ বিবর সামান্য সমৃদ্ধ হচ্ছে, ঠিক আছে? এ ও, এই জন্য এই দুটি ধ্বনিকে আবার অর্ধ সমৃদ্ধ ধ্বনি বলা হচ্ছে। অর্ধ সমৃদ্ধ ধ্বনি কি কি আমাদের? এ আর ও হলো। এবার বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি লক্ষ্য করো, আ, আ যখন আমরা বলবো আমাদের মুখ্য বিবরটা কি? বিবৃত হয়ে যায়, তাই তো? আ, এই জন্য আকে আমরা বিবৃত স্বরধ্বনি বলবো। লিখি আ। এবার পরের ভাগ রয়েছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধবিবৃত স্বরধ্বনি লক্ষ্য করো, এ অ। এ অ স্বরধ্বনি যখন উচ্চারণ করছি তখন আ যতটা মুখ বিবর বিবৃত হয়েছিল ঠিক তার থেকে একটু কম এ
অ, তাই তো? একটু কম হচ্ছে তো, এই জন্য এই স্বরধ্বনিকে অর্ধবিবৃত স্বরধ্বনি বলা হয়। কি কি বললাম? এ আর অ। হলো? তাহলে স্ক্রিনশট মেরে নাও তোমরা। মুখ্য বিবরের আয়তন অনুসারে স্বরধ্বনিকে, মৌলিক স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা যায়: সম্বৃক্ত স্বরধ্বনি, অর্ধ সম্বৃক্ত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি আর অর্ধ বিবৃত স্বরধ্বনি। হলো? এবার আসি আমরা পরের শ্রেণীবিভাগ, সেটা হলো ওষ্ঠের আকৃতি অনুসারে মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ। ওষ্ঠের আকৃতি অনুসারে ওষ্ঠের আকৃতি অনুসারে মৌলিক স্বরধ্বনিকে যে কয় ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথম ভাগ রয়েছে প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি দেখো কি কি: ই, এ, এ। ই, এ, এ, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের ওষ্ঠ প্রসার লাভ করছে। ই, এ, এ। ঠিক আছে? এই জন্য এই তিনটি স্বরধ্বনিকে প্রসারিত স্বরধ্বনি বলা হয়। কি কি বললাম? ই, এ, এ। হলো? এবার আসি কুঞ্চিত স্বরধ্বনি। এই তিনটি স্বরধ্বনি লক্ষ্য করো: অ, ও, উ। অ, ও, উ। এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের ওষ্ঠ কুঞ্চিত আকার লাভ করছে। এই জন্য এই তিনটি স্বরধ্বনিকে কুঞ্চিত স্বরধ্বনি বলা হয়। কি কি বললাম তাহলে? অ, ও, উ। হলো? এবার আসি আমরা মধ্যস্থ স্বরধ্বনি। মধ্যস্থ স্বরধ্বনি আ। আ যখন আমরা বলবো ওষ্ঠ একদম মাঝ বরাবর থাকে, তাই তো? এই জন্য আকে মধ্যস্থ স্বরধ্বনি বলা হয়। আ। ঠিক আছে? দেখে নাও। ওষ্ঠের আকৃতি অনুসারে আমরা মৌলিক স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, আর একটা কুঞ্চিত স্বরধ্বনি, আর একটা কি মধ্যস্থ স্বরধ্বনি। বোঝা গেল? এবার আমরা আমাদের মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো পরপর করে তোমাদের বললাম। এবার আমরা যৌগিক স্বরধ্বনির মধ্যে আসব। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? শুরু করছি যৌগিক স্বরধ্বনি। প্রথমে জেনে নেব যৌগিক স্বরধ্বনি কাকে বলা হয়। দুটি স্বরধ্বনির সহযোগে গঠিত ধ্বনিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। কি বললাম? দুটি স্বরধ্বনির সহযোগে গঠিত ধ্বনিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এই যৌগিক স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় যৌগিক স্বরবর্ণ, তাই তো? তাহলে আমরা এবার দেখে নিই আমাদের স্বরবর্ণে কটি যৌগিক স্বরবর্ণ রয়েছে। আমরা মৌলিক স্বরবর্ণের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছিলাম, তাই তো? বাকি ছিল আমাদের ওই আর ও। আর ই তো আগেই বলেছি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে না। বাকি ছিল আমাদের ওই আর ও। এই দুটি স্বরবর্ণ আমাদের বাকি ছিল। এই দুটি স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ নামে পরিচিত। কেন? দেখো, এই দুটি স্বরবর্ণের মধ্যে দুটি করে স্বরবর্ণ রয়েছে। অ যোগ হস্য ই হয়ে গেল ওই, আর ও। অ যোগ হস্য হয়ে গেল ও। বোঝা গেছে? এই দুটি স্বরবর্ণ মিলে হচ্ছে ওই, আর এই দুটি স্বরবর্ণ মিলে হচ্ছে ও। এই জন্য এই দুটি বর্ণকে
আমরা যৌগিক স্বরবর্ণ বলবো। বোঝা গেছে? তাহলে আমাদের বাংলা ভাষায় কটি যৌগিক স্বরবর্ণ রয়েছে? বাংলা ভাষায় আমাদের যৌগিক স্বরবর্ণ রয়েছে দুটি, তাই তো? কিন্তু একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা, আমাদের যৌগিক স্বরবর্ণ দুটো থাকলেও যৌগিক স্বরধ্বনি কিন্তু আমাদের দুটো না। যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটা দেখো? কটা লিখলাম? যৌগিক স্বরধ্বনির সংখ্যা লিখলাম 25টি। আমাদের যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। এবার আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি কিভাবে 25টি। আমরা জেনেছি যে যৌগিক স্বরধ্বনি কাকে বলা হয়? দুটি স্বরধ্বনি সমন্বয়ে গঠিত ধ্বনিকে আমরা যৌগিক স্বরধ্বনি বলবো, তাই তো? আমাদের ওই আর ও, যেহেতু এই দুটি বর্ণের মধ্যে দুটি ধ্বনি রয়েছে, এই জন্য একে আমরা যৌগিক স্বরধ্বনি বলবো, তাই তো? এছাড়াও আমাদের অনেক স্বরধ্বনি আমরা উচ্চারণ করি, যেগুলোর মধ্যে আমাদের পরপর দুটি স্বরধ্বনি রয়েছে। একটু ব্যাখ্যা করি। দেখো, আমরা একটা শব্দ নিই মাধাই। মাধাই, এই মাধাইকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি, আমরা এর মধ্যে কি কি পাবো? ম, আ, ধ, আ, হর্ষই। এটা আমরা পাচ্ছি, তাই তো? মাধাইয়ের মধ্যে ম, আ, ধ, আ, হর্ষই। এখানে দেখো শেষে এই যে স্বরবর্ণ, এখানে দুটো স্বরবর্ণ পাশাপাশি বসেছে, ঠিক না? ঠিক যেমন আমরা এই ওয়ে দেখেছিলাম অ হর্ষই, ওয়ে দেখেছিলাম অ হর্ষু, ঠিক এমন ভাবে দুটি স্বরবর্ণ এইভাবে পাশে বসেছে। বোঝা গেল? এইভাবে কিন্তু এই স্বরবর্ণ পাশাপাশি বসে 25টি ধ্বনি গঠন করে। তার জন্য বলা হয়েছে আমাদের বাংলা ভাষায় 25টি যৌগিক স্বরধ্বনি রয়েছে। আর যৌগিক স্বরবর্ণ কটি রয়েছে? দুটি। বোঝা গেছে? স্বরধ্বনি নিয়ে এতক্ষণ যে ক্লাসটা চললো, সেই ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টস বক্সে লিখবে। আমি তোমাদের সমস্ত ইনকোয়ারিগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা বিষয় নিয়ে।